শুক্রবার বসছে পদ্মা সেতুর 40তম স্প্যান। দৃশ্যমান হবে সেতুর 6 কিলোমিটারও বেশি অংশ। দলের পদ পদবি কাউকে ইজারা দেওয়া হয়নি বললেন ওবায়দুল কাদের। এবং কক্সবাজারের উখিয়ায় কুতুপালং ক্যাম্প থেকে ভাষান্তরে রোহিঙ্গাদের স্বেচ্ছায় যাত্রা শুরু। আসসালামু আলাইকুম, স্বাগত জাগরণী রাতের সংবাদে। আপনাদের সাথে থাকছি আমি প্রিয়াঙ্কা সাহা এবং আমি ফারহানা মির্জা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামীকাল শুক্রবার মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর 11 ও 12তম পিলারের ওপর 40তম স্প্যান বসবে। ইতিমধ্যে স্প্যানটিকে 2 পিলারের কাছে ভাসমান ক্রেন তিয়ানিতে রাখা হয়েছে। শুক্রবার স্প্যানটিকে 2 পিলারের ওপর স্থায়ীভাবে বসানোর মাধ্যমে দৃশ্যমান হবে সেতুর 6 কিলোমিটার। এরপর বাকি থাকবে 150 মিটার দৈর্ঘ্যের একটি মাত্র স্প্যান বসানোর কাজ। 39তম স্প্যান বসানোর 7 দিনের মাথায় শুরু হচ্ছে এই স্প্যানটি বসানোর কার্যক্রম। আর বিজয়ের মাসে সেতুতে স্প্যান বসানোর কাজটি সম্পূর্ণ হওয়ার মাধ্যমে পদ্মা জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। অনুকূল আবহাওয়া থাকলেও আর কারিগরি জটিলতা দেখা না দিলে আগামীকাল কয়েক ঘন্টার মধ্যে স্প্যানটি স্থাপন করা সম্ভব হবে। পদ্মা সেতুর উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির এ খবর নিশ্চিত করেছেন। স্থানীয় সরকার নির্বাচনে ইতোমধ্যে যারা বিদ্রোহ করেছে তাদের আর পরবর্তীতে দল থেকে মনোনয়ন দেওয়া হবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এই কথা বলেন। ওবায়দুল কাদের নিজ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন। দলীয় নেতাকর্মীদের সাবধান করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দল করলে দলের শৃঙ্খলা মানতে হবে। উন্নয়ন অর্জনে কোনো লাভ হবে না যদি দলে শৃঙ্খলা ফিরে না আসে। দলে মনোনয়ন নিয়ে বাণিজ্য করা থেকে বিরত থাকতে নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, দিনের পর দিন ক্ষমতায় অপব্যবহার করার জন্য দলের পদ পদবি কাউকে ইজারা দেওয়া হয়নি। যে কোনো নেতিবাচক ঘটনা দলের ও সরকারের ইতিবাচক অর্জনগুলোকে যেন ম্লান না হয় সেদিকে সতর্ক থাকতে হবে বলেও জানান তিনি। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে সব স্লিপার তৈরি হবে দেশেই। ফরিদপুরের ভাঙ্গায় এই স্লিপার কারখানার উৎপাদন কাজের উদ্বোধন করলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। জানান, প্রায় 169 কিলোমিটার রেলপথের জন্য 3,70,000 স্লিপার তৈরি হবে এখানে। দাবি করেন, পদ্মা সেতু ও রেল সংযোগ প্রকল্পে নকশা নিয়ে জটিলতার সমাধান হয়েছে। প্রয়োজনে 2টি পিলার ভেঙে সমন্বয় করা হবে। পদ্মা সেতু রেল সংযোগের পুরো পথ হবে প্রায় 168.8 কিলোমিটার। ঢাকা থেকে মাওয়া হয়ে পদ্মা সেতু এবং ফরিদপুরের ভাঙ্গা দিয়ে যশোরে গিয়ে শেষ হবে এই রুট। প্রকল্পে খরচ 39,000 কোটি টাকা। রাজধানীর বাড্ডা থানায় করা পৃথক 3 মামলায় গাড়ি ও স্বর্ণ ব্যবসায়ী মোহাম্মদ মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের আবারও 9 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় 5, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক 2 মামলায় তাকে 10 দিন করে 20 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম অস্ত্র মামলায় 3 ও বিশেষ ক্ষমতা আইনে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিচারক জানান, 2 মামলার রিমান্ড একসঙ্গে কার্যকর হবে। অন্যদিকে ঢাকা মহানগর হাকিম মাহমুনুর রশিদ মাদক মামলায় মনিরকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। চার্জশিটে ওই ঘটনায় গ্রেপ্তার 8 ছাত্রলীগ কর্মীকে অভিযুক্ত করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল 10:30টায় সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে বহুল আলোচিত এই গণধর্ষণ মামলার চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা নগরের শাহপরান থানার পরিদর্শক ইন্দ্রনীল ভট্টাচার্য। চার্জশিটে অভিযুক্ত আসামিরা হলেন মামলার এজাহার নামীয় আসামি সুনামগঞ্জ সদর উপজেলার উমেদনগরের রফিকুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম তারেক, হবিগঞ্জ সদরের বাগুনিপাড়ার মোহাম্মদ জাহাঙ্গীর মিয়ার ছেলে শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান রনি, জকিগঞ্জের 8 গ্রামের কানু লস্করের ছেলে অর্জুন লস্কর, দিরাই উপজেলার বড় নগদীপুর গ্রামের বাসিন্দা ও মুক্তিযুদ্ধ মঞ্চ এমসি কলেজ শাখার সভাপতি রবিউল ইসলাম, কানাইঘাটের গাছবাড়ি গ্রামের মাহফুজুর রহমান মাসুম, মিসবাউর রহমান রাজন ও আইনউদ্দিন। এর মধ্যে রাজন ও আইনউদ্দিন ছাড়া অপর 6 জন মামলার এজাহারভুক্ত আসামি।
অনুমোদনে 2 মাস পর অবশেষে করোনা নির্ণয়ে দেশের র্যাপিড টেস্ট শুরু হচ্ছে শনিবার থেকে। প্রাথমিকভাবে 10টি জেলায় শুরু হচ্ছে এই কার্যক্রম। যেসব এলাকায় পিসিআর টেস্টের ব্যবস্থা নেই সেই এলাকায় পাঠানো হবে র্যাপিড টেস্ট কিট। এরই মধ্যে 1 লাখ কিট আনা হয়েছে, শিগগিরই আসছে আরও 1 লাখ। এই টেস্টের মাধ্যমে মাত্র 15 মিনিটেই মিলবে করোনা পরীক্ষার ফল, যা 70% পর্যন্ত সঠিক ফলাফল দেয়। করোনা মহামারীতে একসঙ্গে অনেক বেশি মানুষকে পরীক্ষার আওতায় আনতে এই পদ্ধতি বিশ্বের অনেক দেশেই চালু রয়েছে। কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে বিশাল বহর নিয়ে ভাসানচরে গেছেন মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গারা। বৃহস্পতিবার সকালে নোয়াখালীর ভাসানচরের দিকে রওনা হন তারা। জানা যায়, কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তরের নিরাপত্তার দায়িত্ব পালন করছে র্যাব 7 ও র্যাব 15। এর আগে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছিলেন, ডিসেম্বর মাসেই আগ্রহী রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে সরকারের। উল্লেখ্য, 2017 সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা ও নিপীড়নের মুখে দেশটি থেকে কয়েক লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর্যায়ে থাকছে দিনাজপুরে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পে উদ্বোধন। কোনো বাধা ছাড়াই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবে জ্বালানি তেল। এবং 2024 সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার ঘোষণা ট্রাম্পের। আবারও স্বাগত জাগরণী রাতের সংবাদে। গাজীপুরে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 8টার দিকে গাজীপুরের কালীগঞ্জ থানার শহীদ ময়জউদ্দিন সেতুর পশ্চিম পাশে ঘোড়াশাল কালীগঞ্জ বাইপাস সড়কের মূলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্যাটারি চালিত অটোরিকশা কয়েকজন যাত্রী নিয়ে বাইপাস এলাকা দিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক অটোটিকে চাপা দিলে ঘটনাস্থলে অটোরিকশা চালক ও এক যাত্রী নিহত হন। রাত 8:15টার দিকে এর রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের উদ্ধারের পাশাপাশি পরিচয় শনাক্তের কাজ করছিল পুলিশ। দিনাজপুরে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের পাইপলাইন স্থাপনের কাজ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার পার্বতীপুর সোনাপুকুরের পাইপলাইন স্থাপন কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। এ প্রকল্পে 131.5 কিলোমিটার পাইপ লাইন ভারত থেকে পঞ্চগড়, নীলফামারী হয়ে দিনাজপুর পার্বতীপুরের পেট্রোলিয়াম কর্পোরেশনের ডিপো পর্যন্ত স্থাপন করা হবে। ফলে কোনো ঝামেলা ছাড়াই জ্বালানি তেল বাংলাদেশে প্রবেশ করবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে জ্বালানি তেলের দাম কমার পাশাপাশি তেল সংকট নিরসনে বেশ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এর আগে 2018 সালে 18 সেপ্টেম্বর 2 দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাইপলাইন কাজের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন। কিছু মিলিয়ে কৃষিকাজে জ্বালানি তেলটা যাতে সবাই সময় মতো পায়, জ্বালানি তেলের যাতে কোনো রকমের অসুবিধা না থাকে। চাহিদা এত তাড়াতাড়ি 3 গুণ হবে না। নৌপথে আসার সময় ড্রেজিংয়ের কিছু কিছু সমস্যা হয়। যমুনা নদীতে কিছু জায়গায় হয়তো আমাদের ট্যাঙ্কারগুলি আসতে পারে না, সেইখানে আমাদের একটা টেনশন থাকে। এই ধরনের সমস্যাগুলি দূর হয়ে যাবে এবং এই সুজলা সুফলা উত্তরবঙ্গ, বিশেষ করে দিনাজপুর। পটুয়াখালীর কলাপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানাকে 13 পিস ইয়াবা সহ গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। বুধবার রাত 12টার দিকে শেখ জামাল সেতুর টোল পয়েন্টের চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার রাতে জুয়েল মোটরসাইকেলে কলাপাড়া ফেরার সময় তাকে দেখে সন্দেহ হলে পুলিশ তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে 13 পিস ইয়াবা উদ্ধার করে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে কলাপাড়া থানায় চাঁদাবাজি সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। ঠাকুরগাঁওয়ে জমি জমা নিয়ে বিরোধের জেরে আবুল কাশেম নারদ নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে প্রতিবেশী ইউসুফ আলী নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও 30,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও অপর 4 আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁওয়ে অতিরিক্ত জেলা ও দায়রা জজ BM তরিকুল কবির এ রায় দেন। দণ্ডিত ইউসুফ আলী ঠাকুরগাঁও সদর উপজেলার খাগড়াবাড়ি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত থাকায়
গ্রেফতারের পর আসামির বিরুদ্ধে রায় কার্যকর হবে বলে জানায় আদালত। এর আগে 2005 সালের 17 মে সকালে দণ্ডিত আসামি ইউসুফ আলী সদল বলে একই গ্রামের প্রতিবেশী আবুল কাশেম নারদকে বেধড়ক পেটালে ঘটনাস্থলে মারা যায় নরদ। এই ঘটনায় মৃতের ছেলে সোহেল আলম আকাশ বাদী হয়ে 7 জনকে আসামি করে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন। কোভিড-19 প্রেক্ষাপটে প্রতিবন্ধী ব্যক্তিকে সম্পৃক্ত করি, নতুনভাবে টেকসই বিশ্ব গড়ি। প্রতিবন্ধীরা সমাজ ও পরিবারের বোঝা হয়ে থাকবে না, এই প্রতিপাদ্যে গাজীপুরে 29তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও 22তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। জাহাঙ্গীর আলম প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের নাট মন্দিরে গিয়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। গাজীপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এস.এম. আনোয়ারুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভা নির্বাচনের প্রার্থী বাছাইয়ে ঋণ খেলাপি হলফনামার স্বাক্ষর না দেয়া ও মামলার কথা উল্লেখ না করায় একজন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী সহ মোট 5 জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রাথমিকভাবে বাতিল করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকালে জেলা সার্ভার স্টেশনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করেন জেলা নির্বাচক অফিসার মোহাম্মদ জিয়াউর রহমান খলিফা। এ সময় মনোনয়নে ত্রুটি বিচ্যুতি থাকায় 5 কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রাথমিকভাবে বাতিল করেন তিনি। তবে তাদের এই বিষয়ে আপিলের সুযোগ রয়েছে বলে জানান জেলা নির্বাচন অফিসার। আসন্ন কুয়াকাটা পৌরসভা নির্বাচনে মেয়র পদে 4 জন, কাউন্সিলর পদে 33 জন ও সংরক্ষিত নারী কাউন্সিলরের 8 প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এদের মধ্যে 4 জন মেয়র, 29 জন কাউন্সিলর ও 7 জন নারী কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন গ্রহণ করা হয়েছে। বাগেরহাটের মোরেলগঞ্জে 2020-2021 অর্থবছরে 15 দিন ব্যাপী বেসিক আইসিটি প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট শাহ-ই-আলম বাচ্চু। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি এস.এম. মিকাইল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার বাকি বিল্লাহ প্রমুখ। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইসের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রশিক্ষণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 24 জন শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন। নানা আয়োজনের মধ্য দিয়ে 3 ডিসেম্বর ঠাকুরগাঁও পাকিস্তানি হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দিবসটির উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও 1 আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। দিবসটি উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঠাকুরগাঁও ইউনিট কমান্ডের আয়োজনে ও জেলা আওয়ামী লীগের সহযোগিতায় বিজয় শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঠাকুরগাঁও জেলার সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ডক্টর এ.কে.এম. কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের ও মুক্তিযোদ্ধা সংসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে কৃষকদের মাঝে জিঙ্ক ধানের বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে খাদ্য নিরাপত্তার পাশাপাশি জনসাধারণের পুষ্টি উন্নয়নের জন্য হারভেস্ট প্লাসের উদ্যোগে এ বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও 3 আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। অন্যান্যদের মধ্যে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, সংগঠনটির কৃষিবিদ রুহুল আমিন মণ্ডল, এগ্রিকালচার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার কৃষিবিদ সিরাজুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার এস.এম. গোলাম সারোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, পীরগঞ্জ উপজেলায় 4700 পরিবারের মাঝে এ বীজ বিতরণ করা হবে। নড়াইল জেলা কারাগারে মাদক মামলায় 6 মাসের সাজাপ্রাপ্ত কয়েদি ফরিদ বিশ্বাস মারা গেছেন। বৃহস্পতিবার সকাল 10টার দিকে সদর হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। পুলিশ ও জেলা কারাগার সূত্রে জানায়, ভোরে ফরিদ বিশ্বাস বুকে ব্যথা অনুভব করলে তাকে নড়াইলের কালিয়া উপজেলা হাসপাতালে নেওয়া হয়। উপজেলার রামনগর গ্রামের সুলতান বিশ্বাসের ছেলে ফরিদ বিশ্বাস গত 14 আগস্ট ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় 6 মাসের সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন। নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম বলেন, সুরতহাল ও ময়নাতদন্ত শেষে
ফরিদ বিশ্বাসের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নড়াইলের লোহাগাড়ায় সুদে টাকা না পেয়ে ট্রাক চালক বিল্লাল বিশ্বাসকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার দিঘলিয়া উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল দিঘলিয়া গ্রামের ইশরাত বিশ্বাসের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সুদ দেওয়ার শর্তে দিঘলিয়া গ্রামের বিল্লাল বিশ্বাস প্রতিবেশী বাবু খাঁর কাছ থেকে 60,000 এবং কালু খাঁর কাছ থেকে 3 লাখ টাকা ধার দেয়। বৃহস্পতিবার সকালে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবু ও কালু সহ তাদের লোকজন বিল্লালকে পিটিয়ে হত্যা করে। লোহাগাড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কালু খাঁকে আটক করেছে পুলিশ। সাভারে মিলন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে সাভার পৌর এলাকার দক্ষিণ জামসিং মহল্লায় একটি পুকুর পাড়ে এই ঘটনা ঘটে। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। টাইলস মিস্ত্রি নিহত মিলন দক্ষিণ জামসিং এলাকার ফজলুল হকের ছেলে। ঘটনার পর থেকে পুকুরের মালিক ওই এলাকার মহিরের ছেলে ইমন নিখোঁজ হয়েছে। নিহতের বাবা জানান, তার ছেলে একটি স্কুলের শিক্ষার্থী। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় বিভিন্ন সময় বিভিন্ন কাজ করত। গত 2 দিন ধরে পার্শ্ববর্তী মহির নামে এক ব্যক্তির মালিকানাধীন জমিতে বাঁশ দিয়ে বেড়া দেওয়ার কাজ করছিল মহিরের ছেলে ইমন ও মিলন। মিলন বৃহস্পতিবার 11টার দিকে হাতে দা নিয়ে জমিতে বেড়া দেওয়ার উদ্দেশ্যে বের হয়ে যায়। পরে জানতে পারেন তার ছেলেকে হত্যা করা হয়েছে। আজ 3রা ডিসেম্বর বরগুনা জেলা হানাদার মুক্ত দিবস। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় বরগুনা জেলার বীর মুক্তিযোদ্ধাদের কৌশল ও তোপের মুখে বরগুনা জেলা ছাড়তে বাধ্য হয় পাক হানাদার বাহিনী। তাই প্রতি বছর 3রা ডিসেম্বর বরগুনা পৌর গণকবরে অবস্থিত মহান মুক্তিযুদ্ধে বরগুনা জেলার শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিসৌধে ফুল দিয়ে দেশের সর্বকালের শ্রেষ্ঠ সন্তানদের নতশিরে স্মরণ করা হয়। তারই ধারাবাহিকতায় বরগুনা সাগরপাড়ি খেলাঘরের আয়োজনে বৃহস্পতিবার সকালে বরগুনা পৌর গণকবরে অবস্থিত মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিসৌধে বরগুনা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ প্রেস ক্লাব, বরগুনা সাগরপাড়ি খেলাঘর সহ বিভিন্ন সংগঠন ও পেশাজীবীরা পুষ্পার্ঘ্য অর্পণ করে বাঙালি জাতীয় শ্রেষ্ঠ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে চিত্তে স্মরণ করে। পুষ্পার্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে ও যুদ্ধ পরবর্তী দেশের সকল বীর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার, সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ার, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট সজীব দাস সহ অনেকে বক্তব্য রাখেন। গাজীপুরের কালীগঞ্জের নাগরী এলাকার নাভানার ফ্যাক্টরিতে দখলে থাকা 74% জমি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নাগরী ইউনিয়নের পাঞ্চরা এলাকার বাইপাস সড়কের পাশে এই অভিযান চালিয়ে এই জমি দখলমুক্ত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানের সময় নাভানার ডিজিএম জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে গিয়ে বাধা দেন। জানা যায়, উপজেলার নাগরী ইউনিয়নের পাঞ্চরা বাইপাস সংলগ্ন 148% জমি আলী আমজাদ খান ও আলী আফজাল খান মালিক ও দখলদার ছিলেন। বিগত প্রায় 20 বছর আগে আলী আফজাল খান এবং একাই পুরো জমি নাভানা কোম্পানির কাছে সাফ কাবালা মুখে বিক্রি করে। নাভানা ক্রয় সূত্রে মালিক হয়ে ওই জমির ওপর দেয়াল ও গোডাউন নির্মাণ করে দখলে যায়। এদিকে আলী আমজাদ খান নাভানার কাছে জমির মালিকানা দাবি করে না পেয়ে আলী আমজাদ খান আদালতে মামলা করেন। বিজ্ঞ আদালত বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের জমি স্থাপনা উচ্ছেদ করেন। গাজীপুরের কোনাবাড়িতে 29তম আন্তর্জাতিক ও 22 জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালি করেছে প্রতিবন্ধীদের বিভিন্ন সংগঠন। কোভিড-19 প্রেক্ষাপটে প্রতিবন্ধী ব্যক্তিকে সম্পৃক্ত করি, নতুনভাবে টেকসই বিশ্ব গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রবণ ও বাক প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে সংস্থাটি। বৃহস্পতিবার সকালে কোনাবাড়ির জরুন এলাকা থেকে একটি র্যালি কোনাবাড়ি কাশিমপুর আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত আলোচনায় সংস্থার সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাউসার আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জিএমপি কোনাবাড়ি থানার অফিসার্স ইনচার্জ আবু সিদ্দিক। এ সময় সংস্থার সাধারণ সম্পাদক বাক প্রতিবন্ধী জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক AKM মাসুদুর রশিদ, মমিনুর রহমান দোষী, কোষাধ্যক্ষ আবদুল্লাহ সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এবারে আন্তর্জাতিক সংবাদ। জো বাইডেনের কাছে হেরে তিক্ত বিরক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের 1 মাস পর তিনি স্পষ্টভাবে জানিয়েছেন 2024 সালে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন তিনি। নির্বাচনে পরাজয়ের অস্বীকৃতি জানিয়ে আসছেন ট্রাম্প। তার আইনজীবী সমর্থকরা বুধবারও ভোট গণনায় অস্বচ্ছতার অভিযোগে মামলা দায়ের করেছেন। নতুন নির্বাচন আয়োজনের সামরিক আইন জারির মতো অস্বাভাবিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন তারা। সম্প্রতি প্রকাশ করা 46 মিনিটের দীর্ঘ ভিডিওতে তিনি দাবি করেছিলেন ভোট গণনার কারচুপির মাধ্যমে তার বিজয় ডাকাতি করা হয়েছে। কিন্তু মঙ্গলবার হোয়াইট হাউসের ক্রিসমাস পার্টিতে ট্রাম্প বলেন সম্ভবত তিনি নির্বাচনের লড়াইয়ে হেরে গেছেন, তবে একবার প্রেসিডেন্ট হয়ে দমে যাবেন না বলেও জানান তিনি। করোনা ভাইরাস ছড়ানোর প্রায় 1 বছর পর বিশ্বের প্রথম দেশ হিসেবে এর ভ্যাকসিন প্রয়োগ শুরু করছে ব্রিটেন। প্রায় 95% সুরক্ষা দিতে সক্ষম মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের ভ্যাকসিনের গণহারে প্রয়োগ হবে দেশটিতে। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আর ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা মিলে তৈরি করছে করোনার এ ভ্যাকসিন। জানা গেছে আপাতত 50টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে দেওয়া হচ্ছে ফাইজারের ভ্যাকসিন। এদিকে আগামী সপ্তাহে কোভিডের ভ্যাকসিনের প্রয়োগ শুরু হলে মহামারী কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন অর্থনীতিকে আরও শক্তিশালী করবে টিকা কর্মসূচি। এবারে খেলার সংবাদ। রেকর্ডের পর রেকর্ড গড়েই চলেছেন রোনালদো। রেকর্ড ভাঙা আর গড়া তার অভ্যাসে পরিণত হয়েছে। কদিন আগে করোনা থেকে মুক্তি পেয়েছেন, কিন্তু মাঠের খেলায় ধার কমেনি এতটুকুও। ডায়নামো কিয়েভের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে গোল করে ক্যারিয়ারের 750 গোলের রেকর্ড করেছেন তিনি। 17 গোল নিয়ে তার সামনে আছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে, 772 গোল রোমারিওর, 805 গোল নিয়ে সবার উপরে আছেন জোসেফ বিকান। রেকর্ডের দিনে নিজের ঝুলিতে আরও একটি পুরস্কার যোগ করলেন রোনালদো। এবছরের গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতলেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথম পর্তুগিজ ফুটবলার হিসেবে এই পুরস্কার পেলেন 35 বছর বয়সী এই ফুটবলার। 2003 সাল থেকে চালু হয় এই পুরস্কার। গণমাধ্যম কর্মীদের একটি প্যানেল শুরুতে 10 জন ফুটবলারকে নির্বাচিত করেন পুরস্কারের জন্য। পরে তাদের মধ্যে থেকে অনলাইনে একজনকে বিজয়ী ঘোষণা করা হয়। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জিরুর হ্যাট্রিকে সেভিয়াকে 4-0 গোলে হারিয়েছে চেলসি। খেলা শুরুর মাত্র 8 মিনিটেই ব্লুদের লিড উপহার দেন অলিভার জিরু। ডি বক্সে তাকে বলের যোগানদাতা ছিলেন কাই হারভার্টস। এই গোলের পর শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। সে ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে ছিল আপ্রাণ চেষ্টা। 24 মিনিটে র্যাকিটিস ও হেসুসের চেষ্টা ব্যর্থ হলে সুযোগ হারায় সেভিয়া। 54 মিনিটে রামন সানচেজে আবারও জিরু ম্যাজিক। এ মৌসুমে শুরুর একাদশে নিয়মিত সুযোগ পাচ্ছিলেন না এই ফরাসি স্ট্রাইকার, কিন্তু সেভিয়ার বিপক্ষে সুযোগটা পেয়ে লুফে নেন 34 বছর বয়সী এই তারকা। ফলে 2-0-তে লিড পায় চেলসি। 20 মিনিট পর লোপেতেগুয়ের দলকে বড় হারের সংখ্যায় ফেলে দেন জিরু। হ্যাট্রিক করে নতুনদের দেখিয়ে দেন এখনও ফুরিয়ে যাননি ফরাসি তারকা। 3 গোল হজম করেও ঘুরে দাঁড়াতে তেমন একটা সফল আক্রমণ দেখা যায়নি সেভিয়ার স্ট্রাইকারের মাঝে। খেলার 83 মিনিটে পেনাল্টি পায় চেলসি। পেনাল্টি থেকে গোল করেন অলিভার জিরু, আর গোলেই 4-0 ব্যবধানে সেভিয়াকে পরাজিত করে চেলসি। এবারে বিনোদন জগতের সংবাদ। প্রকাশ পেয়েছে 2019-এর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা, যেখানে 27 ক্যাটাগরিতে আছে 33 শিল্পী কুশলী নাম। আবার বসন্তের জন্য এবার সেরা অভিনেতা হয়েছেন তারিক আনাম খান, আর নডরাই দিয়ে সেরা অভিনেত্রী সুনায়রা বিনতে কামাল। যৌথভাবে সেরা ছবি পুরস্কার জিতেছেন ফাগুন হাওয়ায় ও মাহবুবুর রহমানের প্রযোজিত নডরাই। তথ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার বিকেলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2019 প্রাপ্তদের নামের তালিকায় প্রজ্ঞাপন আকারে তা প্রকাশ করেছে। 2019-এ সবচেয়ে বেশি 8টি পুরস্কার জিতেছে পরিচালক মাসুক পথিদের ছবি মায়া দ্য লস্ট মাদার। অন্যদিকে 6টি পুরস্কার ঘরে তুলেছেন নডরাই। এবার শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে ফজলুর রহমান বাবু আর
খল চরিত্রে নির্বাচিত হয়েছেন জাহিদ হাসান। এছাড়াও সোহেল রানা ও সুচন্দাকে যৌথভাবে দেওয়া হয়েছে আজীবন সম্মাননা। এমন একটা মা দেনা গান দিয়ে তিনি জয় করে নিয়েছিলেন বাংলা গানের শ্রোতাদের মন। গানের পাশাপাশি তিনি চলচ্চিত্র পরিচালনাতেও জড়িয়েছেন। অভিনেতা হিসেবেও মিউজিক ভিডিওতে নাম লিখিয়েছেন কিংবদন্তি গায়ক ফেরদৌস ওয়াহিদ। তিনি এবার ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2020-এ আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন। বৃহস্পতিবার চ্যানেল আই কর্তৃপক্ষ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। কর্তৃপক্ষ জানান, ফেরদৌস ওয়াহিদ মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে ব্যান্ড সঙ্গীতকে জনপ্রিয় করে তুলেছিলেন। সঙ্গীতে তার অসামান্য অবদানের জন্য চ্যানেল আইয়ের পক্ষ থেকে তাকে আজীবন সম্মাননা প্রদান করা হবে। এছাড়া এই অনুষ্ঠানে মোট 23টি ক্যাটাগরিতে সমালোচক পুরস্কার প্রদান করবে চ্যানেল আই। আগামী 10 ডিসেম্বর ঢাকার একটি অভিজাত হোটেলে পুরস্কার প্রদান অনুষ্ঠিত হবে। সংবাদ শেষ করছি, যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরও একবার। শুক্রবার বসছে পদ্মা সেতুর 40তম স্প্যান। দৃশ্যমান হবে সেতুর 6 কিলোমিটারও বেশি অংশ। দলের পদ পদবি কাউকে ইজারা দেওয়া হয়নি বললেন ওবায়দুল কাদের। এবং কক্সবাজারের উখিয়ায় কুতুপালং ক্যাম্প থেকে ভাষান্তরে রোহিঙ্গাদের স্বেচ্ছায় যাত্রা শুরু। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। অনলাইনে জাগরণী সংবাদ দেখতে লগইন করুন জাগরণী.tv। এছাড়াও সোশ্যাল মিডিয়াতে আমাদের সাথে যুক্ত থাকুন, দেখুন Facebook/জাগরণী টিভি এবং YouTube/জাগরণী টিভি। ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।